শ্যামপুর গ্রামে সেদিন নন্দ উৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছে। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন বলে সবাই মিলে তাকে অভ্যর্থনা করলো। আরে এই যে আসু বাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জড়াজড়ি সব ম্যালেরিয়ার সময়, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছে, নিয়ে এলাম তাই। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠ আঙুল টিপে দিলাম। অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো এদিকে। গৌরাঙ্গ ভজিলে মামার আঙুল টেপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছে ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধে হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহার আদি করবেন। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খাবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল ওই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইল। টিনের ময়দা চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরো কত কি। মামাকে হেসে বললেন, চলে এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটে যদি দেন, কেঁচোর চাল লাগাতে সুবিধে হবে আর কি। এখন বসবেন না ওবেলা? না, এ বেলা বসা হবে না, মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা, মানে হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই খুব নয় জানি। আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেবো খাওয়ার। যথাসময় হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই আর একটু পায়েস? তা একটু না হয়, ওসব তো খেতে পাই না। 1 হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? আমি একা মানুষ, ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। আর তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার উপর। টাকায় 2 আনা মাসের সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই, লোকে প্রায় আসছে টাকা নিতে দিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন একটু বেশি গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকা কড়ির কথা এইভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলা নিরাপদ নয়। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়ার বিষয়ে কোনো ঝোঁঝাট নেই। এই ধরনের অনেক কথাই বলল। মাছ তিনি ধরলেন প্রায় বড় বড় দুটো, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। মামা নিতে রাজি হলো না, বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন তার খাজনা? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, রামো রামো, তাই বলে বলছি, রাখুন অন্তত গোটা 2।
না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তা বাবাজি, একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে। তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে এবং অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। কোয়েটসেল ফিল্মস রাইটার্স চয়েসে আপনাদের সকলকে স্বাগত। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মিশমিদের কবচ। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি নিশ্চয়ই দুঃখিত হলেন। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড় কৃপণ। তা কথার ভাবেই বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয় তাও স্বীকার। অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িয়েও বলে। ঠিক ধরেছ। মাছ নিয়ে তার আর একটি কারণ, উনি মাছ নিয়ে গেলে সব জায়গায় সে গল্প বলে বেড়ান। আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। এই কথা ভাবার কারণ কি লোকেদের, তা কখনো কেউ ভাবে? যাই হোক, মোটের ওপর আমি ওটা পছন্দ করিনি। উনি না একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন করে বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্রই ওই করে। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আসছেন আজকের বহুদিন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়াগায়। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালার নিবারণবাবু লিখেছেন খুব শিগগিরই আমাকে একবার এলাহাবাদ যেতে হবে একটা বিশেষ জরুরি কাজে। অফিসে গিয়ে খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা চলে গেছেন। আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গেছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম। বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেদিনই কলকাতা ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে আর দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেনে এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো তিনি আসেন না। আমাকে বললেন, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাওয়ার জন্যে। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি করে অসুখ হলো নাকি? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদ গিয়েছো। আজই তোমার ফিরবার তারিখ তাও জানিয়ে দিয়েছি। আমি বাড়ি না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন।
সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই? এই সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগিরই স্নানাহার করে নাও, কারণ সারাদিন হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট গ্রাম। কখনো সেখানে কারোর একটা খুঁটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গেছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পাচ্ছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সে কথাটাই আলোচনা করছিল সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে। তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করলো না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহ দেখালো না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায় ওর নামে কেউ শোনেনি, আমাকে সেখানে কি করে চিনবে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গিয়েছে? ওরা বলল আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। আমি ওদের বললাম, ব্যাপার কিভাবে ঘটলো? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউই জানে না। নানা লোক নানান কথা বলল। পুলিশের কাছেও এরা এইরকম বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে আমাকে এনেছেন? মামা বললেন, তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে, তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমায় শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাই ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তার, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটাই আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি তুমি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা জেনো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে হচ্ছে বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহকুমা থেকে ফেরেনি, তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, গাঙ্গুলি মশাইকে শেষ কবে দেখেছিলেন? বুধবার কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল। উনি হাটে যাওয়ার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাই বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরেও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে বসতে দিলেন। বসো বাবা। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, মেয়ে জামাই আছে, তারা দেখাশোনা করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ ওই এইখান থেকে 4 কোষ দূরে সাধুহাটি গ্রামে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবার কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরের রোয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও
ওর গলার আওয়াজ শুনেছি। রাত 10টা পর্যন্ত উনি ওর রান্নাঘরে রাঁধছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত। তখন রাত কটা হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন? এত কি রান্না? সেদিন মাংস এনেছিল হাট থেকে। মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো, সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়টি ছিলেন গাঙ্গুলি মশাই, তিনিও বললেন। বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলাম, কেন কেন কি হয়েছিল রান্নাঘরে? বৃদ্ধা বললেন, থালার চারদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। প্রৌঢ়া বললেন, হ্যাঁ বাবা, এই সবাই দেখেছে। পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হওয়ার আগেই খুনেরা এসে পড়ে তার উপর। কিছুক্ষণের জন্য চারিদিক চুপচাপ। আমি আমার মনে মনে ঘটনাগুলো ছবি আঁকছিলাম। বৃদ্ধা এবং প্রৌঢ়া দুজনেই ভয়ার্ত চোখে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, আচ্ছা বেশ, এ গেল বুধবারের রাতের ব্যাপার। সেদিনই হাঁটছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলে ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর বুধবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছে? তখন সকলেই জানলা খোলার চেষ্টা করলেন, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দৌড় ভাঙায় সাব্যস্ত হলো। পরের ঘরে দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি করলেন আপনারা? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী জিনিস দিয়ে মারা দাগ, নিজে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর আপনারা কিছুই জানেন না? না বাবা, আর আমরা কিছু জানিনি। রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছু না। অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখনও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন।
কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছিলেন ঘোর অন্ধকার রাত্রি, অমাবস্যা, তার উপর টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধে থেকেই। তখন তো আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছু জানিনি। হ্যাঁ বাবা, এত যখন জিজ্ঞেস করছো, তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি বলুন। উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাতে দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত। সেদিন তো আমি আর তা শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, বুড়ো মানুষ ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওর কুকুরের ডাক দেওয়ার আওয়াজ আমার কানে যায়নি। ভালো করে জেরা করার পর অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করতে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তা আরও মনে পড়ে যাবে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিন আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহ কার্য শেষ করে ফিরে আসছে কাঁচা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকম সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিল। আমি বললাম, কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন তো? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। তাদের মধ্যে যদি কেউ এই কাজ করে থাকে, কি করে বলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের এই কথা বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম, ঘরের মাঝে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক ব্যাংকও বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেজে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা, তারাই খুন করেছিল। আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকা সব টাকাই মেঝেতে পোতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকেও ধার দেওয়া ছিল। কত টাকা? বাবার খাতাপত্র ওইসবের সঙ্গে সবই চুরি গিয়েছিল। খাতাটা না দেখলে একদমই বলা যাবে না যে কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যেও গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে এদিক ওদিক কাউকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগই লেখাতেন সদগোপ বাড়ির ননী ঘোষকে দিয়ে। সে জমিদারি ফেরেস্তায় কাজ করে, তার লেখাও খুব ভালো, আর বাবাও তার কথা খুব শুনতেন। ননী ঘোষের বয়স কত? 30-32 হবে। ননী ঘোষ লোক কেমন, তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো আর একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তাকে ধরেই লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে গণেশ বলে একজন আছে, ওই মুখুর্জি বাড়ির থেকে পড়ে, তাকেও একদিন দেখি ডেকে এনেছে। শুধু ননী ঘোষের ওপর সন্দেহ করে কি করবো বলুন? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননীর হাতের লেখা তো আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনিরা তো সে খাতা নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা ধার দিতে পারতেন না বাবা। 10, 5, 20, বড় জোর 30, বেশি টাকা একজনকে ধার দিতেন না কখনোই। শ্যামপুরে জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা চত্বরে নির্জন গাছের তলায় এসে বসলাম। বসে বসে ভাবতে লাগলাম, কি করা যায়। মামা বড় কঠিন পরীক্ষার সামনে আমায় ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে।
কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটাই খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনের আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গেছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই একই কথা। খুন হবার পর গাঙ্গুলি মশাইয়ের ঘরে অনেকে ঢুকেছে। তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গেছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই না ফেলেছে। তারা জানেও না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ করছে তারা। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ হয়ে গেছে। সব ফিনিশ, গোলমাল ঢুকে গেছে। চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্ন টিহ্নগুলি দেখলে হয়তো একটি ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি, তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকা শেখাবেন, বা বড় দর্জির কাছে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষাটা বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরো অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখতো, সে নিশ্চয়ই জানতো ঘরে কত টাকা মজুদ আছে, বাইরে কত টাকা ছড়ানো আছে। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে ততটা নয়। এই বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে হলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করার একবার বিশেষ দরকার। তাকেই একথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবু একবার জিজ্ঞেস করেতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বলল, তা কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিকঠাক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাই খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয়ে কাঁচুমাচু হয়ে বলল, বাবু যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তা হয়, আমি লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকেও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কিনা বলো। ওকে, হ্যাঁ লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে, তাই ঠিক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, কিন্তু তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর সারফারাজ তরফদার লিখতো। সে এখন সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গেছে। বাদ দাও সে কথা। কতদিন মারা গেছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে, মিথ্যে বললে কিন্তু মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি নে। আবার বাজে কথা, ঠিক করে বলো। বাবু আমায় মেরে ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত ছিল আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমাকে সে টাকা দেখিয়েছে নাকি? একটা আন্দাজ তো আছে। আন্দাজ প্রায় 2700 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরালে হাতের লেখা দেখেই তো বুঝবে। কোনো মোটা টাকা কি তার মরণের আগে কোনো খাতককে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু,
30 টাকার বেশি কাউকে তিনি ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা তিনি কখনোই দেননি। এমনও তো হতে পারে 5 জন খাতককে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। তা হতে পারে বাবু, কিন্তু সম্ভব নয়। একদিনে 5 জন খাতককে টাকা শোধ দেবেন না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব ভাদ্র মাসে ধান হওয়ার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ নিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধার নেয় বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননির কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তার দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্ঠস্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এ আমি যে কতবার দেখেছি। ননি বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট একটা রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি আপনি খুব খুশি হবেন। সে প্রায় কেঁদে ফেলে বলল, খুশি কি, আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন, আর কাউকে বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আপাতত আমার সঙ্গে সঙ্গে আসুন, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো বাড়ির পিছন দিকটা একবার দেখি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, তাই চলুন দেখি। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনে। পাড়াগাঁয়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে শ্যামপুরে জঙ্গল একটু বেশি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা পুরো ঘাসে ঢাকা, তার উপর পায়ের দাগ থাকা সম্ভব নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে, কখনোই সে পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, আচ্ছা এই ডালটা ভেঙে দাঁতন কে করেছিল, আপনি? না, আমি এই জঙ্গলের দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা। দাঁতন কাঠে সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এমন একটি ডাল কেউ ভাঙতে পারে? আপনার দেখার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো কদিন আগে ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে কিন্তু নয়। মোচড়ানো অংশের গোড়াটা দেখে তাই মনে হচ্ছে 6-7 দিন আগে হবে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায় এই অংশের সেলুলোজ অণুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলেই ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দা আনুন তো। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথা কারণ ঠিক বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্ধত হলো, কিন্তু 2-4 পা গিয়ে থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম। সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই করা কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটি শিয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বলল, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে গেলাম।
পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। তার দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন বলে আমাকে জানালেন। আমি বললাম, আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বের করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয়। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয় বটে, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা কিন্তু সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে থাক। খুনের রাত্রে অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক কোনো প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে, বুঝছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝি না মশাই? ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছুটা অসতর্ক হয়ে পড়বে, আর যদি গা ঢাকা দেয় তাহলে বেরিয়ে আসবে। এই তো ব্যাপার। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজনদের নিয়ে গ্রামে ডেকে বলবো, ননী ঘোষকে কালই চালান দেবো। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতায় একখানা পাতা কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন তো। একখানা হাত ছিটে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখা না। সরফরাজ তরফদারেরও নয়, সে মারা যাওয়ার পরে লেখা। তারিখ দেখুন। তবে খুনের অনেকদিন আগেই এই লেখা লেখা হয়েছে, 4 মাসেরও বেশিই হবে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাত্তা দিয়ে বললাম, এই নিন, এই জিনিসটা দেখুন তো। দারোগাবাবু সেটা হাতে নিয়ে বললেন, কি এটা? কি জিনিসটা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন। বলে শ্যাওড়া ডালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বসলেন। এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাবার সময় অভ্যাসের বসে শ্যাওড়া ডালের দাঁতন করেছে। আপনারা তো দেখছি স্বপ্নের রাজ্যে বাস করেন মশাই। এত কল্পনায় কি আর পুলিশের কাজ চলে? কোথায় একটা রাতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাই কাঠিকে সূত্র করে আসামি পাকড়েছিলেন। বেশ, ধরুনই না দাতন কাঠি থেকে। আমার আর আপত্তি কিসের? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম, তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পরের সম্বন্ধ আছে, এও আমার বিশ্বাস। কিরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও ভেঙেছে। পাতাখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। সেটা এই, দোষী বা দোষীর দলের কারো দাঁতন করার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সেই রকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে যাবে না, এবং সম্ভবত বাঙালি এবং পল্লীবাসী গ্রামে। হিন্দুস্তানিরাও দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালের দাঁতন করে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেদিন আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শ্যাওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি। কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা আপনি কি বলে মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামে মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানান দেশের অদ্ভুত জিনিসের একটি প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগ্রহীত দ্রব্যগুলির মধ্যে থেকে এইরকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক, যে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এ কবচ প্রচলিত, বিশেষ করে দিব্রুসাদিয়া অঞ্চলে। এই শ্যাওড়াটা কদিনে ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেবো? আচ্ছা, বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন,
8-9 দিন আগে ভাঙা। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনি লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনও রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননির মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। বললাম, ননি শোনো, আবার এলাম তোমায় জ্বালাতে, কতগুলি কথা জিজ্ঞেস করব। বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? আগে? বলো, কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, শামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরে হাততলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? গে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিল, তখন কেউ সেখানে ছিল না। তা খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকে মাঠে কাবালিকদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে ঠিক মনে পড়ছে না, বোধহয় হিরু কপালিক। তার কাছে গিয়ে প্রমাণ করতে পারবে? আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরো বেশি হলো। সে রাত্রে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তার পরিষ্কার কোনো প্রমাণ নেই। গোপনে সন্ধান নিয়ে আরো জানলাম ননি সম্প্রতি কলকাতায় গেছিল, আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে নাকি তলে তলে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শেখরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শেখরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ। গ্রাম্য শেখরা ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। আমি বললাম, কি মহিন? বাবু, ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ 3-4 দিন আগে। দাম কত? 27 টাকা ভরি। এবার হিসেব করুন। টাকার নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে, নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘরে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কিনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আচ্ছা তুমি আমার সঙ্গে চলো তো রানাঘাট আজই। বেলা 3টে ট্রেনে মহিন শেখরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলো বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা বললাম। সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি? পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়। ভাবলো এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয় ভয় বলল, হ্যাঁ বাবু কিনেছিল তো। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমি ওকে দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বের করো। মহিনও বলল, পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই, বাবু বলেছেন টাকা যদি থাকে দেখান বাবুকে। কিন্তু বাবু একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক আর না থাক, তুমি টাকা বের করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বলল, সেদিনকার তহবিল আলাদা করা ছিল, সোনা বিক্রির তহবিল আমাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগে শীতল একটা কথা বললে,
যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। সে বললে, বাবু, এগুলো পুরনো টাকা, পোতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন শেখরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। আমি বললাম, তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে পুরনো কলঙ্ক ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন। কতদিনের পুরনো টাকা? 20-25 বছরের। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শীঘ্রই এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক আর খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু, বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখিও ভয় কেমন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি বলেন বাবু? দেখলাম ও সারা শরীর যেন থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ। আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে, সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননি ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শেখরার সঙ্গে খুনের কি সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে বসে ভাবলাম। মহিনও কামরার এক পাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননি ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এই কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননি ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননি ঘোষের হাতেই খাতাপত্র। কত টাকা আসছে যাচ্ছে ননি তো জানতো। মহিন শেখরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প বলে বেড়াতেন, সেটা সবাই জানে। মহিনকে বললাম, তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? মহিন যেন চমকে উঠে বলল, হ্যাঁ বাবু, গাঙ্গুলি মশাইও যেতেন। তা যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন নাকি? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন না তোমার দোকানে বসে? সেটা তো তা সম্ভব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননি ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল? আমার দোকানে আসতো গহনা গড়াতে, আমার খদ্দের। এ থেকে যে আলাপ, তাছাড়া সে আমার গাঁয়ের লোক। খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে, যেমন থাকে আর কি। তুমি আর ননি দুজন মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকাটা ভাগাভাগি করে নিয়েছো, কি ঠিক তো? কি যে বলেন বাবু, আমি ব্রহ্মহত্যার পাতক হব টাকার জন্য? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা করে বলছি বাবু। কিচ্ছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বলল, থানা থেকে দারোগাবাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গয়নার কথা কিছু বলেছো নাকি তাদের? না না, আমি কেন সে কথা বলতে যাব। বেশ করেছো। ওরা আপনার সেই কাঠির তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। তারাও দেখে কিছু করতে পারেন, আমি তাদের দিয়ে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস, মিশমি জাতের কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনের যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা আমার কাছে, যেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননি ঘোষের সঙ্গে এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে, যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না।
শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি তবে তারা এখনই ননিকে গ্রেপ্তার করবে, কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে। বাধাটা খুবই জটিল। সে টাকা যে ননি ঘোষ দিয়েছিল মহিনকে তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এই ক্ষেত্রে কোনো উপায় নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শেখরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। পোতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননির ওপর দোষ চাপাচ্ছে। ননি ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথাও কি গলদ আছে? আমাকে দেখে প্রতিবারই ও কেমন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে, ও চোখ মুখের ভাবেও সেটা বোঝা যায়। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? ননি বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল তা। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননিকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননি অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কি একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে শ্রীগোপাল বলল, এই যে আসুন, চা চলবে? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন সুশীল রায়, আর ইনি হচ্ছেন জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমাদের পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনি একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যেই হোক সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার ওপর এর মধ্যেই আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আস্থা দেখে থেমে গেছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন এই সম্বন্ধে? খুন সম্বন্ধে? কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন? এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গায়ের লোক? এই গায়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননি ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননি ঘোষের কথাও ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ওপর। আমার ওপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কোনো কথার উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। বললাম, ননি ঘোষের কথা আপনাকে কে বলল? কেন, শ্রীগোপালের মুখে সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো। আচ্ছা, আপনি ঘটনাস্থল ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন তবে তার পক্ষে অন্য একজন সমবয়সী লোককে একথা জিজ্ঞেস করা সবনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারে অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিষ্কৃতভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু পাইনি। জানকীবাবু পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কিছুই পাননি? না, তেমন কিছু না। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার আমার ইচ্ছে হলো, কিন্তু জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? তবে তার কাছে কি এই জিনিসের কোনো মূল্য আছে? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলছিলে? কি বলবো? ননি ঘোষের কথা বলেছো? হ্যাঁ, তা বলেছি বটে। আমি ওকে তিরস্কারের সুরে বললাম, শোনো, আমাকে তোমার বিশ্বাস নাই হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনার সূত্রগুলি তোমার অন্য প্রাইভেট ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ও
ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পরানই বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে মহিন শেখরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয় ভয় একটা টুল পেতে দিল বসবার জন্য। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার ননির সঙ্গে বিবাদ হয়েছিল কিছুকাল আগে। ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে, সব মিথ্যে। আমি কড়া সুরে বললাম, ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি করে বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা সেটা বলো। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননি ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্যে বলেছিলে, ঠিক তো? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননি ঘোষই খুন করেছে? তা না। ঠিক করে বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত তাই ভাবছো বুঝি? বাবু তা তো। তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব। মহিন আমার পা জড়িয়ে ধরে বলল, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না। আমার বাচ্চা বাচ্চা নিয়ে মারা যাব বাবু। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বলল আপনি ননি ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নের কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপর, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানান দিক থেকে প্রকাশ পাচ্ছি। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে। অন্ধকারের জন্য ভয় যেন বুকের রক্ত হিম করে দিল। এই বনের পরই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে কড়া গলায় হাঁকলো, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সে জানকীবাবু ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি ওই আর কি ও আচ্ছা, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেলাম। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীতও হয়ে পড়েছেন। কি মুশকিল! এসব পাড়াগায় শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই অনেকেরই বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই না করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পর শ্রীগোপালের বাড়িতে বসে চা খাচ্ছি। এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিশি লোক। চা খেতে খেতে তিনি নানান মজার মজার গল্প করতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গায়ের জামাই, আজ 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন এই গ্রামে? সকলেই আমার আত্মীয়। আমি বললাম, আপনি তো এখানে প্রায় যাতায়াত করেন, তাহলে তো সবাই আপনার আত্মীয়ই। আমার স্ত্রী মারা গেছে এই বছর 3 তারপর আমি প্রায় আসি না। তবে শাশুড়ি ঠাকুরন বৃদ্ধ হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন, না এসে তাই আর পারি না। আপনার ছেলে পুলে? একটি ছেলে হয়েছিল, মারা গেছে। এখন আর কিছুই নেই। ও আচ্ছা, গাঙ্গুলি মশাই খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার বিশেষ কৌতূহল এই সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই।
আমি এ খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক কাজ হলেই হলো, নাম আমি চাই না। না, আমার কে চায় বলুন, আমিও চাই না। তবে আসুন না আমরা মিলেমিশে কাজ করি, পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুশিই হবে। বেশ, তবে কাল থেকেই। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কি না আমায় বলুন, আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন কিচ্ছু বলবো না, পরে আপনাকে জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গহনা ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মঈন শেখরাকে নিয়ে তো আমি মঈনকে সন্দেহ করি না। কেন বলুন তো? মঈন তো খাতা লিখতো না গাঙ্গুলি মশাই, ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। চলুন না দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারিনি ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা আছে তাতে। কার কার? জানকীবাবু ব্যর্থভাবে এই প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির কথা আর স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনছেন তার বেশি আমার কিছু বলবার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বলল, বাবু আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবু এ গায়ে জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি দুঃখিত। বাবু যদি দোষ করে থাকেন পুলিশে দেন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝি। পুলিশে দেওয়ার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছো? বাবু কি এখনো আমাকে সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, এই খুন যেই করুক ননি তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং বোধহয় সেই জন্যই সে রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপঞ্চের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়ার দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকে দেয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন গায়ের পায়ের শব্দ শুনতে পেলাম। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখন আমি ভাবছি, ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টি সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের ওপর এসে পৌঁছলো। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়ার সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই কে একটা জোর ঝটকায় লাঠিখানা আমার থেকে ছিনিয়ে নিল। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগে আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জ্বেলে দেখি বিছানায় রক্তে মাখামাখি হয়ে গেছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপট্টি বেঁধে লণ্ঠন জ্বালালাম। লাঠির সামনে একটা তীক্ষ্ণ ছোঁড়া বাঁধা ছিল।
আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কাপের ধরনের লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠে এদিক ওদিক ছুঁড়ে বেড়াতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ভিন্ন লোককে ভুল করে বোঝানো চলত। আমি নিঃশস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকোনো, সেটা হাতে করে তখনই বাইরে টর্চ ধরে ঘরে সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম রবার সোল না চামড়া, অন্ধকারে ভালো বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার কোনো উপকরণ আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম, কৃষ্ণপক্ষের ঘোর মেঘ অন্ধকার রজনী। এমনি রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো, শ্রীগোপাল। শ্রীগোপাল জড়িতে কণ্ঠে উত্তর দিল, কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এসে বলল, ও আপনি এত রাতে মানে মানে কি করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে, চা খোর আমি, সবই মজুদ থাকে। চা খেয়ে আমি আর বুঝতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বলল, বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন। ব্যাপার সব শুনে শ্রীগোপাল বলল, এর মধ্যে ননি আছে বলে মনে হয়, এ তারই কাজ। না না, বলেন কি? না, এই ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়াগায় ছোড়ার ব্যবহার নেই। তবে এই কাজ যে করছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আর আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো, আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনি রয়েছে। রবারের সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এই গ্রামের ডাক্তার নেই ভালো, মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। ঘরের মধ্যে জামা গায়ে দিতে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট্ট চামড়ার সুটকেস, তাতে খান কত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাত রেখে কি খুঁজেছে? কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2-4 টাকা ছিল, যেগুলো ছোঁয়েও নি। বালিশের তলা এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এই কোনো ছিচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি, তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটেই আছে অবশ্য, সেই উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। জানকীবাবু শুনেই বললেন, চলুন জায়গাটা একবার দেখে আসি। দেখলেন তো, টাকা করে কিছু যায়নি, কিছু না। আর কোনো জিনিস আপনার ঘরে ছিল? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে মূল্যবান? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবচ আর দাঁতন কাঠের টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সে জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গেছিলাম। এখনো পর্যন্ত সেই দুটি আমার পকেটেই আছে, কিন্তু কথাটা জানকীবাবুকে বলি বলি করেও আর বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি আমার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থানটা ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছিলেন। আমায় বললেন, আজ ফিরলেন নাকি?
তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিশমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে, কিন্তু ভাবলাম এই জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, তাই দরকার কি দেখানো। জানকীবাবুর শ্বশুর বাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি রোয়াকে বসে মালা জপ করছে। আমি তাকে আরও জিজ্ঞেস করবার জন্য সেখানে গিয়ে বসলাম। বুড়ি বলল, এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আমার আর কে থাকবে বলো, আছেই বা কে? এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো, তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোটকা বাংলাদেশের পাড়াগাঁয়ে কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা ও জিনিসটা কি, এখানে তৈরি হয়? ওটা এদেশের নয় দাদা, কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই মানে জানকীবাবু? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হয়? এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা, একটা ক্ষীণ সূত্র মিলেছে। আমি বললাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, হ্যাঁ এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে তিনি এলেন? 3-4 দিন পর দাদা। আপনার মেয়ে মারা গেছে কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনি আসতেন, নাকি মাঝে মধ্যে কিছুদিন আসা বন্ধ করেছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইলো মাসখানেক, বেশ মন লেগে গেল। সেই থেকে প্রায় আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলেন, এই যে বেরোচ্ছেন বুঝি? আমি বললাম, চলুন একটু ঘুরে আসা যাক, আপত্তি আছে? হ্যাঁ চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? খানিকটা করি বটে, আবার খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতেও একবারে বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে একটা কাণ্ড করলেন, যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুব সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, দাঁড়ান একটা দাঁতন ভেঙে নি। সকালবেলাটা মানে বুঝতেই পারছেন। তারপর তিনি আমার সামনে পথের ধারে শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাটির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পর ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি
সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠের শুকনো গোড়াটাও এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন আসা যাওয়া। পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদে গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবেই তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ, সম্পর্ক, ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করলাম। দারোগাবাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্ধান পাওয়া গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে, সেই খাতা একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিচ্ছু বলবো না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কি রকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমিই আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে অন্য সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়া সুবিধা হবে? জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমি গিয়েই গ্রেফতার করে আনবো। ওয়ারেন্ট নিতেই যা দেরি হবে। বাকিটুকু কিন্তু আপনার হাতে। ওইসব চিন্তা করবেন না। যদি আপনার সংগ্রহ করা প্রমাণে জোর থাকে তাহলে আমি বাকিটা সব দেখে নেব। এই কাজ করছি আজ 17 বছর হলো। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গেছেন, আর মাত্র 2-3 দিন এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আরও উল্টে নেয় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে ওপর হাতটি করে না কোনো দিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো তাহলে। তাও কখনো কখনো, বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা লেকে। খাম না পোস্টকার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্ট্রি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়, তার ওপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখে ছেড়ে দেয়। কই দেখি, আছে নাকি চিঠিখানি? ওই চালের বাতায় গোঁজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একটা পুরনো পোস্টকার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালো। বৃদ্ধা বললেন ওটাই সেই চিঠি। আরও 2-একটা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম। জানকীবাবু যদি এই কথা শুনতেও পান যে তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানার দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-একটা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একরকম। দারোগা বললেন, তবু একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখন সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন তো। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতা যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব বললাম তাকে। তিনি বললেন, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করবে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র, অঙ্ক, চ্যান্স,
এর আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে, এ ধরনের ব্যাপার হয়তো ৩,০০০-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সে রকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই, সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখন হস্তগত হয়নি, আজকালের মধ্যে পেয়ে যাব। গ্রামে ফিরে ২-৩ দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু ২-১ দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জন গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতেই হবে, হয় এসপার নয়তো ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূরে করলো? ১ পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে আর কি বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বলল? আমি শুনলাম যেন সেদিন কার মুখে একটা। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো, জানকীবাবু এই কথা বলতে চান কেন? তবে তিনি কি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগে ডিটেকটিভের হাতে পড়ে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি। আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। এটা আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হয় সে রাত্রে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পায়। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা, তাই তো? আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি ২ হাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর ২.৫ প্যাঁচের ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত ৩ হাত ধরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত ২-১টা প্যান্ট জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে আপনি কেড়ে নিতে পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? একথার জবাব দেবেন অন্য জায়গায়, দাঁড়ান একটু এখানে। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে যে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এই লাগাও লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাত করি লাগালো। জানকীবাবু কি বলতে চাইলেন? দারোগাবাবু বললেন, আপনি এখন যা বলবেন আপনার বিরুদ্ধেই তা প্রয়োগ করা হবে, তাই বুঝে শুনে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার ৫ দিনের মধ্যে তিনি জেলার লোন অফিসে ব্যাংকে ৯৫০ টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে এই কাগজ বার হয়ে পড়ল। তার বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয়ে আমার আগ্রহ ছিল জানবার,
তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গেছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত হলো। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, হতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি যখন দিতে হবে, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই না যান, আমি ওয়ার্ডকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না আমাকে। লোকটা সত্যি অত্যন্ত কঠোর প্রকৃতি। নররক্তে হাত কুলুষিত করেছে, অথচ এখনও অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আমি বললাম, আপনি সংসারে একা, ছেলে পুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছে। কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। আমি ভাবলাম ওষুধ করেছি। আগের কথাটা আরও সুস্পষ্টভাবে বললাম। জানি না আজ জানকীবাবুর হৃদয়ে নিবৃত কোণে তার পরলোকগত স্ত্রী পুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি জাগছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনে সে দিকটায় আঘাত দেবার চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দৌড় যদি এতটুকু খোলে। বললাম, একবার ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রামে, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ, তা আজও বোঝেন। তবুও অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা তো স্বীকার করবেন বোধ হয়। হ্যাঁ, খারাপ আর কি। দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুযোগ করে দিন, যাতে তার পরকাল ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন, বলি সব। বেশ, বলুন। বসুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল করার পর হাতে কাজ ছিল না, চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা না ওই লাখশই কৈফিয়ত হলো না। আমি তো জানি দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবজখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবজের বিষয়ে সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কেন এই গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি। কবজখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রে, সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। তা সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনমানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, প্রায় রাত হয়ে পড়ল। ওখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখের একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন। আমি এখনও আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তো বুঝতে পারছি। জানকীবাবু আমায় বললেন, ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে যাবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশন কোর্টে দরখাস্ত থাকলো। না না, ও আমি চাই না। আমার ওয়ারিশন কেউ নেই, ও আমি চাই না।
ওই সর্বনেশে কবচই আজ এই অবস্থায় আমাকে এনেছে। আপনি জানেন না ও কি। এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বলে ফেলেছেন, যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না। আমি বললাম, আপনি যদি না দিতে চান আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু, তবু এখন ভেবে দেখেছি আমার প্রাণের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম ওর মুখে কবচের ইতিহাস শুনবো বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয় সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্য সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই জানবেন। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে বললেন, কুসংস্কার কাকে বলছেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্রতন্ত্র কবজে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? জানকীবাবু ক্রোধের সুরে বললেন, আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমি পূর্বের মতোই তাচ্ছিল্য সুরে বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে এরকম অনেক কবজ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। তিনি যেই হন আমার জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে আছে সেখানা জানেন? তা জানি না, তবে খুব অল্প দিনেরও নয়, ওই 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবজ আছে 7 বছর, কিন্তু থাকবে। বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন কি বলতে চাইছেন? অন্য কিছু নয়, ও কবজখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতার দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছনে যান, তাতে আমার কি? এই যে খানিক আগে বলছিলেন আমার ওপর কোনো রাগ নেই। ছিল না, তবে আপনার নির্বুদ্ধিতার দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধু বলেই যাচ্ছেন কবজ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রতন্ত্র বিশ্বাস হয় ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক একই কথা ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যখন আর কোনো চারা নেই। তা জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। তা বটে, একদিক থেকে দেখতে হলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানে হারিয়ে না গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানে পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারে ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচটা আমায় করতে দেননি। এই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আগে আমি সাদিয়া অঞ্চলে ব্যবসা করেছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? আমি বললাম, খুব ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গলে ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি।
ওখানে দাফলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি, ওই শিলং যাওয়ার পথে। জানকীবাবুর গল্পটা আমি আমার নিজের ধরনেই বলি। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য ঢুকে তারা দেখলেন এক জায়গায় একটা বড় শালগাছের নিচে আমাদের দেশে বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই করা এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলিরা বলল, বাবু, এই মিশমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। জানকীবাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ ছিল মূর্তিটার ফটো নেবেন। কুলিরা বারণ করলেন। জানকীবাবু তাদের কথায় গুরুত্ব না করে ক্যামেরা তেপায়ার উপর দাঁড় করিয়েছেন। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি বলল। জানকীবাবুর একজন কুলি সে ভাষা জানত, যে সেই বৃদ্ধ ফটো নিতে বারণ করছে। অন্যান্য কুলিরাও বলল যে এরা জবরের জাত, সরকারকে পর্যন্ত এরা মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ লোক তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে তাদের সবাইকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারোর তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো খেঁচবার দরকার নেই। জানকীবাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলি লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি জঙ্গল থেকে ফিরবেন, তখন আর একবার সেই দেবতা দেখবার আগ্রহ হলো। সন্ধ্যায় তখন বেশি দেরি নেই। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখল কোন সময় একটা শিশুর বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও মুন্ডু পৃথক পৃথক পড়ে আছে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধখানা শুকনো রক্ত। সেখানে সেদিন তারা বেশিক্ষণ দাঁড়ালেন না। জানকীবাবু বললেন, আমার কি কুগ্রহ মশাই, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়। কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু, তুমি কলকাতার লোক, এসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারোর কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়ে গেলাম, পাছে কুলিরা যদি টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো করে জানেন না। কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তি তাকে সেখানে যাওয়ার প্ররোচনা দিয়েছিলেন, কে জানে। জানকীবাবু বললেন, ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলেছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো করে জানি নে। আমি বললাম, সে মূর্তিটার ফটো নিয়েছিলেন? না, কোনো দিন না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গেছে, বনতল নীরব। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তিনি তা করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেখানে নেই। রাত্রে বন্য জন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার করে সরিয়ে নিয়ে যাক। অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকারের নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলে বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো। কিংবা অন্য কিছু তা বলতে পারেন না তিনি। এই সময় কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানে চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিল। আমি বিস্মিত সুরে বললাম, খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানা বের করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয়
বোধহয় এরকমই একটা উদ্দেশ্যে তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা ভীষণ অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে কবচ তারা পরবেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই। আজ কোথায় এসে নেমেছি দেখুন। এই প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখন ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্টু বুদ্ধি জাগতো মনে। লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাই খুনের দিনে রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ। কিন্তু যাকগে, সে কথা আর বলবো না। বলুন না। না, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গেছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়ল সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতি হিংসা পূর্ণ হলো বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল। আসাম থেকে ফেরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ ভদ্রলোককে ওখানে দেখায়। তিনি আমায় বলেন, এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন যখন করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়তো গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে এই অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে রাখবেন না, কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্য আসা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনছিলেন মিশমিদের কবচ, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ হরিশ গাঙ্গুলি, মহিন শেখরা ও জানকীনাথ বড়ুয়ার ভূমিকায় সৌপ্তিক দে, শ্রীগোপাল ও দারোগাবাবুর ভূমিকায় স্বাগত বাসু, মিস্টার সোম ও পোদ্দারের ভূমিকায় রোহিত দত্ত, ননী ঘোষের ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, রায়পিসি ও পড়ুয়ার ভূমিকায় শ্রীমতী মৌসুমী দে, বৃদ্ধার ভূমিকায় শ্রীমতী মধুরিমা পাল দত্ত, আশুবাবুর ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু। সূত্রধর আমি সৈমী ব্যানার্জি। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।